বদলে যেতে পারে বাংলাদেশের নাম, বদলে যেতে পারে বাংলাদেশের সংবিধানের মূলনীতি, প্রস্তাব করা হয়েছে নির্বাচনের ক্ষেত্রেও অনেকগুলো সংস্কারের। সেসব সংস্কার কিভাবে বদলে যেতে পারে সেগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদার। তার আগে একটু দর্শকদেরকে বলে রাখি যে আমরা আজকে বিশেষ ব্যবস্থাপনায় জনাব বদিউল আলম মজুমদারকে পেতে আমরা একটু 1 ঘন্টা দেরিতে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। সেই একটু অসুবিধার জন্য আমাদের দর্শকদের কাছে আমরা আগেই বলে নিই। আর জনাব বদিউল আলম মজুমদার আমাদেরকে যে আপনি আজ সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। অনেক ধন্যবাদ। আহ, 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 জনাব বদিউল আলম মজুমদার, আপনি যে সুপারিশ করেছেন বা আপনার কমিশন যে সুপারিশ করেছেন সেগুলি একটু বোঝার জন্য অনেকগুলি কমিশনের আপনাদের সুপারিশ নিয়ে একটু প্রথমে একটু আপনার কাছে একটু জেনে নিতে চাই। যেমন আমরা একটি সুপারিশে দেখতে পাচ্ছি নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে 10% জেলা এবং 5% উপজেলা বা থানায় দলের অফিস এবং ন্যূনতম 5,000 সদস্য থাকার বিধান করা। অর্থাৎ আসলে শর্তটা আগে যেটা ছিল সেটা থেকে শিথিল করা হচ্ছে নতুন দল নিবন্ধনের শর্ত হিসাবে। এটা কি করা হচ্ছে এই যে যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্ররা, তারা যে একটা পলিটিক্যাল পার্টি করবে তাদের সুবিধা দেওয়ার জন্য মাথায় রেখে কি এটা করছেন আপনি বা আপনার কমিশন, জনাব বদিউল আলম মজুমদার? যে কোনো যে কোনো এই যে গ্রুপ ব্যক্তিরা দল করতে চায় তাদের জন্যই এই শর্ত প্রযোজ্য। তো এই যারাই দল করতে চায় তারা এই শর্তগুলো মেনে চলতে হবে। কোনো কোনো গ্রুপের জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য এই শর্ত আরোপ করা হয়নি। অর্থাৎ আমি যদি এখন একটি রাজনৈতিক দল করতে চাই বা গঠন করি বা করতে চাই, আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে? এটি স্পেশালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদের জন্য এটি কোনো বিশেষ সুবিধা না? নিঃসন্দেহে তাদের কারোর জন্য বিশেষ সুবিধার জন্য না। বহুদিন থেকেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি উঠছিল যে নিবন্ধনের শর্তগুলো খুব কঠোর এবং তাদেরকে হাজার হাজার পৃষ্ঠার সেই তথ্য দিতে হয় এবং তাদের পক্ষে এগুলো মানা দুরূহ, যার ফলে নতুন দল সৃষ্টির পথ রুদ্ধ হয়ে যায়, নতুন নেতৃত্ব বিকাশের পথ সীমিত হয়ে যায়। তো এই জন্যই আমরা এই যে এটা একটা ব্যাপক দাবি ছিল রাজনৈতিক দলের পক্ষ থেকে, তো সেই জন্য আমরা শিথিল করেছি। ওকে। আরেকটি কমিশনের আরেকটি প্রস্তাবের মধ্যে আমি দেখতে পাচ্ছি বা সুপারিশের মধ্যে আমি দেখতে পাচ্ছি আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য আর অযোগ্য করা। স্যার, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি এই আইসিটির 5 আগস্টের পরে নতুন যে আইসিটি যেভাবে কাজ করতেছে তাদের সিদ্ধান্তর এইটা প্রযোজ্য হবে নাকি আগেরটাও প্রযোজ্য থাকবে? ধরা যাক যে এর আগের আইসিটি তো বেশিরভাগ সিদ্ধান্ত দিয়েছে জামাতে ইসলামে বা কিছু ক্ষেত্রে বিএনপির সদস্যদের ক্ষেত্রে, কাউকে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রায়ও দিয়েছে, সেগুলিও কি প্রযোজ্য থাকবে? আইসিটির মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে এটি তাদের সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে। এটি তাদের মানে আগের পরের এখনকার সেগুলি সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে? সকলের বিরুদ্ধে প্রযোজ্য হবে। স্যার, একটু যদি আরেকটা ব্যাপারে যদি একটু বলতেন যে মানে কেন এই প্রস্তাবটা করা হয়েছে, যে সেটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা। মানে এইটা কেন, মানে এই এই প্রসেসটার মধ্যে দিয়ে? এর একটা বড় কারণ হলো অনেকে উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা। যে অনেক সুযোগ সন্ধানী কিংবা বসন্তের কুকিল যেটাই বলতে চান, তারা এসে দলের মধ্যে অনেক সময় মনোনয়ন বাণিজ্য বিভিন্নভাবে তারা মনোনয়ন পেয়ে তারা দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। তো যাতে যে দলের নেতা, দলের যারা ত্যাগী কর্মী, যারা দলের সাথে বহুদিন থেকে যুক্ত আছেন, তারাই যেন মনোনয়ন পায়, তারা যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে এবং দলের সাথে লেগে থাকার যে ইতিহাস তার ভিত্তিতে। স্যার, এটা আপনার মনে হয় কিনা যে এইটা তো আসলে একটা পলিটিক্যাল পার্টির কাজ, তারা দলের কারে মনোনয়ন দিবে বা দলের সদস্য কাদের রাখবে বা তারা এটা করবে, আপনি যে স্যার এটা উপর থেকে একটু ঠিক করে দিতে চাচ্ছেন, এইটা ঠিক আসলে মানে মানে এই প্রসেসটা একটু টপ ডাউন হয়ে যেতেছে কিনা বা একটু এক্সট্রা, নাকি ঠিকই আছে স্যার?
যে কোনো সমাজে, সমাজটা যদি সংঘবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, হুম, তাহলে আমাদের কিছু বিধিনিষেধ আমাদের মেনে চলতে হয়। হুম, তো আমাদের নির্বাচন ব্যবস্থাকে যদি পরিচ্ছন্ন করতে হয়, কার্যকর করতে হয়, তাহলে আমাদের কিছু বিধিনিষেধ আমাদের আরোপ করতে হবে, হুম, যাতে সৎ ব্যক্তিরা, যোগ্য ব্যক্তিরা যারা জনকল্যাণে নিবেদিত, তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসার সুযোগ পায়। তাই কিছু বিধিনিষেধ তো মানতেই হবে। এবং ওই যে নিবন্ধনের আহ, মূল উদ্দেশ্যটাই হলো হুম। আহ, যাতে যে গণতান্ত্রিক, স্বচ্ছ, দায়বদ্ধ গণতান্ত্রিক দল, সুশৃঙ্খল গণতান্ত্রিক দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে। স্যার, উম, একটা সুপারিশে আমরা দেখতেছি যে এটাকে সামারাইজ করলে এরকম বলা যেতে পারে যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা। তো সাধারণ সদস্যদের গোপন ভোটে ভোটে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করাটাকে যখন আপনারা এটা আলোচনা করতেছেন, তখন কি মাথায় আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ বা যেটাকে আমরা পরিবারতন্ত্র বলি সেইটা ছিল, নাকি আরো অনেক কিছু ছিল? এবং এইটা স্যার একটু যদি ইলাবোরেট করেন যে বিএনপির এটা মানার কি কোনো কারণ আছে, বা বিএনপি এটা কেন এটা মানবে? এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আচ্ছা। প্রযোজ্য হবে। কারণ আমরা আহ, যে দল যদি গণতান্ত্রিক না হয়, তাহলে হুম, আমাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হবে এটা আশা করাও কল্পনা, হুম, আশা করাও দুরাশা। হুম, হুম, তো আমাদের দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে এবং দলের মধ্যে যাতে আহ, যারা যারা মনোনয়ন পায়, হুম, হুম, তারা যেন দলের সদস্যদের প্রতিনিধিত্ব করে। হুম, তো এটা যদি গোপন ব্যালটের মধ্যে হয়, গোপন ব্যালটের মাধ্যমে হয়, তাহলে মানুষ নির্ভয়ে কোন রকম প্রভাব প্রতিপত্তি ঊর্ধ্বে উঠে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে। এর মাধ্যমে দলে গণতান্ত্রিক চর্চাটা আরো গণতান্ত্রিক চর্চার উৎকর্ষ ঘটবে এবং যার ফলে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হবে। হুম। স্যার, খুবই ইন্টারেস্টিং। আমি যতটুকু স্যার আপনারা প্রকাশ করেছেন বা ওয়েবসাইটে যতটুকু আমি পড়তে পেরেছি, আমার ধারণা যে পুরো সুপারিশমালাই সেখানে আছে, যতটুকু আমি পড়তে পেরেছি, আমি যদি এইভাবে বলি। তো এর মধ্যে একটা জিনিস আমার হুম। মানে কয়েকটা জিনিসই তো ইন্টারেস্টিং লাগতেছে, এবং আপনার বক্তব্য শুনে কিছু কিছু জিনিস আর একটু পরিষ্কার হইতেছে। একটা প্রস্তাব আপনারা রাখছেন, সেটা হচ্ছে অনেকটা এরকম যে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটা নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য 3 জনের একটা প্যানেল তৈরি হবে এবং তা থেকে দলীয় মনোনয়নের বিধান রাখা হবে। আচ্ছা, হুম। মানে শুনতে তো ভালো, কিন্তু এইটার মানে এটা কি সত্যি? এটা নিয়ে যদি আরেকটু বলেন, মানে কারণ এটা আমার কাছে এরকম মনে হতেছে যে আহ, আপনারা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করার জন্য এগুলি করতেছেন, কারণ দলীয় মনোনয়ন কমিটি, দলীয় প্রধান, তার যে একটা বিরাট আহ, ক্ষমতার জায়গা, সেই জায়গাগুলিকেই আপনারা টার্গেট করে করে সীমিত করতেছেন কিনা? মানে আমি দলের, না, এগুলো জি স্যার আপনি বলেন। আপনি আপনি দলের মালিক কারা? দলের মালিক তো দলের সাধারণ সদস্যরা। তো এগুলো কারো ক্ষমতা খর্ব করা নয়, বরং দলের যারা মালিক, দলের যারা সদস্য, তাদেরকে ক্ষমতায়িত করা, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে যাতে কেউ উড়ে এসে জুড়ে বসতে না পারে, কিংবা মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে ভিত্তিতে যারা মনোনয়ন না পায়, যেটা একটা বড় সমস্যা আমাদের অতীতে ছিল। হুম, তো এই যাতে সত্যিকার গণতান্ত্রিক চর্চা হয় দলের অভ্যন্তরে, এবং দলে যারা ত্যাগী কর্মী আছে, দলে যারা দলের সাথে বহুদিন থেকে তারা লেগে আছে, এবং তারা দলের নীতি আদর্শ যারা সমুন্নত রাখে, স্বচ্ছ ব্যক্তিদেরকে, সৎ ব্যক্তিদেররা যাতে নির্বাচিত হইতে পারে, তারা যাতে মনোনীত হইতে পারে, সেই সুযোগ সৃষ্টি করা। এটার অন্য কোনো উদ্দেশ্য নেই। আহ, আমি আগেই বলছি, আমরা যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, তাহলে দলের মধ্যে গণতন্ত্র চর্চা হইতে হবে। দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না হয়, তাহলে এই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করব, এই আশা ও দুরাশা। জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে কি মনে হয় না যে এইটা, যারা আমরা এই দল করব বা কোনো রাজনৈতিক দল করব, সেটা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামায়াত করি, জাতীয় পার্টি করে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, তাদের এইটা ঠিক করে নেওয়ার অধিকার আছে? যেমন আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে
এইটা চাই যে আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না সেটা সাধারণ সদস্যরা ভোট না দিয়ে মাহফুজ সাহেব ঠিক করুক, তো এটা তো চাওয়ার অধিকার আমার আছে, বা তারেক সাহেব ঠিক করুক আমি আজকে মনোনয়ন পাবো কি পাবো না বিএনপি যদি আমি করি। মানে এই চাহিদা কি তৈরি হয়েছে দলের মধ্যে থেকে যে আমি তারেক সাহেবের নির্বাচিত না হয়ে, নাকি স্যার এটা আমরা অতীতে না, অতীতে যেইভাবে হয়েছে এই এর কারণেই তো আমরা 5ই আগস্ট আমাদের 5ই আগস্টের ঘটনাগুলি ঘটেছে, আমাদের দেশে স্বৈরতন্ত্র জেগে বসেছে। তো আমরা যদি, আমি আগেই বলেছি যে গণতান্ত্রিক চর্চা সর্বস্তরে করতে হবে। আমাদের রাজনৈতিক দলে যদি গণতান্ত্রিক চর্চা না হয় এবং রাজনৈতিক দলের সদস্যদের যদি সেই অধিকার না থাকে, তাহলে এটা তো ওই যে একটা যে তাহলে আর একটা গণতান্ত্রিক কাঠামো দাঁড়াইলো না। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক দল দরকার, আমাদের প্রত্যেক ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা দরকার। তো এই গণতন্ত্রের চর্চার লক্ষ্যেই আমরা এটা করেছি। আপনি যে দেশে আছেন সেই দেশে প্রাইমারি হয়, আপনি জানেন যে প্রাইমারি ভিত্তিতে দলের সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে এগুলো উন্মুক্ত প্রাইমারি হয়, তৃণমূল থেকে প্রার্থী নির্ধারিত হয়। তৃণমূল থেকে আস্তে আস্তে তারা ওই যে সারা দেশে যেমন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সারা দেশে তারা প্রাইমারিতে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থী হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসে। তো গণতন্ত্রের চর্চা, আমরা যদি গণতান্ত্রিক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের অতীতে যে সকল ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোর অবসান ঘটাইতে হবে, গণতান্ত্রিক চর্চা সর্বক্ষেত্রে করতে হবে। তো আমরা কেউ যদি উপর থেকে চাপিয়ে দেয় তাহলে আর সেখানে সেই অতীতে যা ঘটেছে তাই ঘটবে আমাদের। আমরা কি সেই ভবিষ্যৎ চাই? আমার তো মনে হয় সেই ভবিষ্যৎ যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু 5ই আগস্টের সেই আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। না, এটা একটা তো প্রক্রিয়া স্যার বটেই যে আমরা আসলে কিরকম গণতন্ত্র চাই, কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা যখন এই সুপারিশগুলি করেছেন সেই সুপারিশগুলি করার সময় যারা রাজনৈতিক দল সমর্থন করেন বা করেন তাদের মতামত তো নিশ্চয়ই আপনারা নিয়েছেন, তারা আসলে কি চেয়েছে? জি, তারা কি এরকমই চায় যে মানে তারাও একটা এম্পাওয়ারমেন্ট চায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারাও এম্পাওয়ারমেন্ট চায়। আমরা একটা আমাদের ওয়েবসাইটে আছে, আমরা একটা জরিপ করেছি এবং এই জরিপে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি, অনেক বিষয়ে আমরা তাদের মানুষের মতামত নিয়েছি এবং আমরা এই সকল সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি যে এগুলো আমাদের উর্বর মস্তিষ্কের থেকে আসে নাই। আমরা বহু ব্যক্তির মতামত নিয়েছি, রাজনৈতিক দলের আমরা সুপারিশ নিয়েছি, এই সকলের মতামত, সকলের প্রস্তাব সবগুলো সমন্বিত করে আমাদের সর্বোচ্চ বুদ্ধি খরচ করে আমরা এই প্রস্তাবগুলো করেছি। আমরা মনে করেছি যে এতে জনমতের প্রতিফলন ঘটবে এবং একই সাথে আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির পথ সুগম হবে। জনাব বদিউল আলম মজুমদার, আপনার এই সুপারিশমালা দেখে বা আপনাদের এই সুপারিশমালা দেখে ভবিষ্যতে কেউ এই প্রশ্ন করবে না তো যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন ছাত্ররা তাদের কথা আপনারা বেশি শুনেছেন? যেমন দর্শকদের মধ্যে একটা অংশ বলছেন যে 21 বছর বয়স সীমা যে করা, মানে রাজনীতিতে আসার জন্য বা এমপি নির্বাচন করার জন্য, বা এই প্রস্তাব যে করা, এটাও আসলে একটা বিশেষ গ্রুপের পরামর্শেই এটা করা হচ্ছে কিনা? তা আমি এই প্রস্তাবটা কিন্তু আমাদের সুপারিশমালায় নেই, আপনি লক্ষ্য করবেন। এটা হলো সংবিধান সংশোধন কমিশন, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা কথা সুস্পষ্ট করতে চাই, আমরা যে সুপারিশমালাগুলো প্রস্তুত করেছি এতে কারো কোনো প্রভাব ছিল না। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে এবং ব্যাপক জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো প্রণয়ন করেছি। সরকারের কিংবা কারোই কোনো রকম প্রভাব ছিল না, আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই। এবং আমি আরো বলতে চাই, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি জীবনে বহু কিছু করেছি। আপনি যেই দেশে আছেন সেই দেশেও আমি শিক্ষকতা করেছি লম্বা সময়, আমি নেসাতে কাজ করেছি, আমি আরো বহু কিছু করেছি। কিন্তু এই কাজটা ছিল এই কমিশনের প্রধান হওয়া, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। এবং এই অ্যাসাইনমেন্টটা, কারণ এটা খুব কম লোকের জীবনে এই ভাগ্য জুটে যে একটা জাতির নির্বাচন ব্যবস্থাকে পরিচালিত করা, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা, এটা আমি তো মনে করি এবং আমার কমিশনের সদস্যরাও, এটা তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ জীবনে, একটা বিরাট। তো আমরা সেইভাবে